আওয়ামী লীগের লোকজন এবং নেতারা দেশে বা বিদেশে তারা কিন্তু আশান্বিত, তার স্বপ্ন দেখছে যে ডিসেম্বরেই তারা হয়তো পূর্ণ শক্তি নিয়ে বিপুল উদ্যমে একেবারে সুনামির আকারে বাংলাদেশে তারা ছড়িয়ে পড়বে, বাংলাদেশ দখল করবে। এবং বর্তমানে যারা ক্ষমতা দখল করে বসে আছে, দেশে রাজত্ব চালাচ্ছে, তাদেরকে পরাভূত করে ওই যে 5 আগস্ট 2024 সালে যেমন যারা অভ্যুত্থান করছিল তারা বলছিল না যে নতুন স্বাধীনতা অর্জন করলাম। তো আমার মনে হচ্ছে না, আওয়ামী লীগের লোকজনদের কথাবার্তা ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মনে করছে যে এই বাংলাদেশ যে পরাধীন হয়ে গেছে 5 আগস্ট 2024 সালে, তো এই পরাধীনতা থেকে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করবে, যেমনটা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করে গোটা বাংলাদেশের স্বাধীনতা তারা অর্জন করছিল। আওয়ামী লীগের লোকজন মনে করে যে বর্তমানে বাংলাদেশ পরাধীন হয়ে গেছে, এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেছে এবং তাদেরকে আবার একটা যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধের মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতাকে আবার ছিনিয়ে আনবে এবং স্বাধীন বাংলাদেশকে তারা সমুন্নত রাখবে। এরকম একটা ভাবভঙ্গি এই বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের চালচলন, কথাবার্তা ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে। অন্তত এই যে সোশ্যাল মিডিয়া যদি আপনারা নজর করেন তাহলে দেখবেন যে সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের লোকজন কিন্তু ব্যাপকভাবে উল্লসিত, উদ্দীপ্ত। এই যে শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো বা পরবর্তীতে কি একটা মামলা জানি 20-21 বছর কারাদণ্ড হলো, এইসব নিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকজন ভাবছে না, এগুলো নিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকজন একেবারেই ভাবছে না। এবং এই যে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং বাংলাদেশের সরকার তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার জন্য যে চিঠি লিখছে, এগুলোকে কিন্তু ভারত সরকার কোনো পাত্তাই দিচ্ছে না। তবে হ্যাঁ, তারা বলছে এইগুলো আমরা দেখব, একেবারে ডাইরেক্টলি পাত্তা দিচ্ছে না এরকম না, মূলা ঝুলিয়ে রাখছে, দেখা যাক কী হয়। এবং এর মধ্যে আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম যে বাংলাদেশের যে মিডিয়াগুলো না, তারা কিন্তু ব্যাপকভাবে বলার চেষ্টা করছে, প্রচার করছে। আমি জানি না এই মিডিয়াগুলো কি একবারের জন্য ভাবে না। ধরা যাক তর্কের খাতিরে আমি যদি ধরি যে বর্তমানে যে পজিশন চলছে, এটার যদি ডিসেম্বরে এই যে আওয়ামী লীগের লোকজন যেটা করবে বলে মনে করা হচ্ছে, এবং আন্তর্জাতিক পক্ষ কিন্তু তাদের পক্ষে, আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু তাদের পক্ষে। কীভাবে পক্ষে সেটা একটু পরেই বলছি। বাট যদি ডিসেম্বরে সত্যি এই আওয়ামী লীগ ফিরে দুর্দণ্ড প্রতাপে ফিরে আসে, তাহলে এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলো বলার চেষ্টা করছে যে ভারত সরকারের ওপরে এখন শেখ হাসিনা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এখন তাকে কি করবে, কোথায় রাখবে, এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগ ভেঙে চুরে খান হয়ে যাবে। এই ধরনের বক্তব্য বিবৃতি বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করার চেষ্টা করেছে। এখন আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে ডিসেম্বর বা জানুয়ারি বা 2 মাস বা 6 মাস পরে হলো আওয়ামী লীগ দুর্দণ্ড প্রতাপে ফিরে আসলো, তোকে এই মিডিয়াগুলোর লোকজন কোথায় যাবে? আওয়ামী লীগকে ছাড়বে? আমার তো মনে হয় যে এই মিডিয়ার লোকজনগুলো কেন জানি হঠাৎ করে রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক যে ব্যবস্থা বা অবস্থা বা বর্তমানে যা চলছে এ বিষয়ে মনে হয় যে তাদের কোনো জ্ঞানগম্যি নেই এবং তাদের কোনো নলেজও নেই তাহলে কি ঘটতে যাচ্ছে, যদিও তারা দেখছে, শুনছে, জানছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন কীভাবে এত উৎসাহিত হচ্ছে যে ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদির মধ্যেই তারা আবার ফিরে আসবে। এখানে কিন্তু কতগুলো ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছিল, এর পেছনে যে আমেরিকার হাত ছিল সেটা তো সবাই জানে, সে ডিপ স্টেট। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও বলছিল যে $29 মিলিয়ন ওয়ার ডোনেটেড টু ইউএসএআইডি নাকি ইউএসএআইডি, এবং ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশে এগুলো পোরিং করা হয়েছিল, যেগুলো কিন্তু এই যে শেখ হাসিনার পতনের জন্য ব্যবহার করা হয়েছিল। এটা ডোনাল্ড ট্রাম্পই একবার বলছিল। তো এখন তখন তো ডেমোক্র্যাট জো বাইডেন ক্ষমতায় ছিল এবং তারা সম্ভবত ভারতকে একটু বেকায়দায় ফেলার জন্য এই কাজটা করছিল।
বেকায়দায় ফেলার জন্য এই কাজটা করছিল। কারণ ভারত তো আবার স্বাধীন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করে। আমেরিকা যেভাবে ভারতকে ব্যবহার করতে চায় ভারত তো সেভাবে ব্যবহৃত হয় না। এবং একইভাবে ভারতের সাথে যেভাবে রাশিয়ার খুবই সম্পর্ক, এই সম্পর্কটাকেও তারা ছিন্ন করার জন্যই বস্তুত ভারতের উপর চাপ দেওয়ার জন্যে, এবং একই সাথে বাংলাদেশে তাদের ওই যে ঘাটিমাটি করা ইত্যাদি, মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারার উদ্দেশ্য নিয়েই কিন্তু বাংলাদেশের দিকে তোপ দাগছিল এই যে আমেরিকা। তোপ দাগছিল না, বাংলাদেশের দিকে তাদের প্রলুব্ধ দৃষ্টি কিন্তু তারা নিক্ষেপ করছিল, এবং তাতে তারা এক পর্যায়ে সফল হয়। এইটা বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণ করা বা বাংলাদেশের কল্যাণের জন্যই যে আমেরিকা এই কাজটা করছে তা কিন্তু না। অনেকে আমি জানি না এটা কীভাবে বোঝে, কিন্তু আমি যেটা বুঝি এখানে বেসিক্যালি ভারতকে চাপে রাখার জন্য এরা এই কাজটা করছিল। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো ভারতে যদি একটা বেস, মানে ওই যে সেন্ট মার্টিন দ্বীপে যদি একটা বেস বা বন্দর টন্দর এগুলো যদি নিয়ন্ত্রণ নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে তারা সরাসরি চায়নাকে কাউন্টার করার জন্য একটা মানে ঘাঁটি তৈরি করতে পারে। এটা হলো 2 নম্বর যে বিষয়টা। এখন ভারতকে কেন তারা চাপে রাখার চেষ্টা করছিল? কারণ ভারতকে তারা কুক্ষিগত করতে চেয়েছিল বারে বার, যে কোনোভাবেই যেন রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি না করে। কিন্তু তারা তো ফেল মারছে। ভারত কখনোই পরীক্ষিত বন্ধু, ভারত ওই রাশিয়া থেকে পৃথক হয় না। তো আমেরিকা চাইছিল যে পশ্চিম প্রান্তে পাকিস্তান দিয়ে তো প্রতিনিয়ত ভারতকে জ্বালাতন করে, তো আমেরিকা চাচ্ছিল যে পূর্ব অংশে বাংলাদেশ দিয়ে জ্বালাতন করবে। এবং ঠিক সেই কারণেই দেখবেন যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে যে পাকিস্তানের এত দহরম মহরম, এর কারণ কিন্তু এই না যে বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূস খুব পাকিস্তান প্রীতি তার মধ্যে জন্ম নিয়েছে। বিষয়টা হলে মোটেও তা না। সে খুব ভালো করেই জানে যে পাকিস্তানের সাথে দহরম মহরম বেশি করলে বাংলাদেশের পরিস্থিতি কী হবে। কিন্তু উনি তো আসলে মার্কিন ঘৃণানায়ক ছাড়া আর কিছুই না। তাকেই আসলে বলে দেওয়া হয়েছে যে ভারতকে ঝামেলা করতে হবে, অর্থাৎ পাকিস্তানের সাথে দরম মহরম করো এবং একই সঙ্গে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করো, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দাও। এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিখিয়ে দেওয়া হয়েছে, উনি নিজে থেকেই কাজটা করেন নাই। এবং এই কাজটা করতে গিয়ে তার সুবিধা হয়েছে, মানে এটাতে সমস্যাও হয় নাই। কারণ বাংলাদেশের মানুষ আমরা তো ধর্মীয় কারণে ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী, তাই না? তো এখন পরিস্থিতি তাহলে এখন কি? এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে বেশ কিছুদিন বিষয়টা কিন্তু এদিকে একবার ওদিকে, মানে কোন দিকে আসলে ছিল এটা কিন্তু নির্ধারিত ছিল না। কিন্তু ইভেনচুয়ালি দেখা গেল যে ভারতের সাথে আমেরিকার মোটামুটি একটা বোঝাপড়া হয়ে গেছে। প্রতিরক্ষা চুক্তি, তারপর বাণিজ্য চুক্তি, অনেকগুলো জিনিস কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক আগের মতো পুনঃস্থাপিত হচ্ছে। যদিও ভারত ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না, বাট এখন আমেরিকা তার নিজের স্বার্থেই ভারতের সাথে সম্পর্ক অটুট করতে চায়। আর যখনই সেটা করতে চাইবে তখন তো অবশ্যই ভারত অবশ্যই আমেরিকাকে শর্ত দিবে যে তাহলে তোমার যে কোপ দৃষ্টি পড়ছিল ওই বাংলাদেশের ওপর, এখান থেকে তোমরা সরিয়ে ফেলো, এগুলা আমরা হ্যান্ডেল করব। এবং দেখেন যে বিষয়টা যে আসলেই তাই সেইটা বুঝতে কিন্তু আপনাকে বিশাল পণ্ডিত হতে হবে তা না। হঠাৎ করে দেখেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেন, অমুক বলেন, সমুক বলেন, তারপরে কমনওয়েলথ যে সংগঠন আছে তারা, এবং বিভিন্ন যে এনজিও আন্তর্জাতিক, সবাই মিলে এখন এই যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, মানে ডাইরেক্টলি না, ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে সামনে যে ইলেকশন হবে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, যদি বৃহত্তর জনগোষ্ঠী এবং দলকে বাইরে রেখে ইলেকশন করা হয় সেটা গ্রহণযোগ্য হবে না। তো এই জিনিসগুলো তো আর এমনি এমনি আসেনি। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে কিন্তু আস্তে আস্তে লোকজন বলা শুরু করছে। কেন? কারণ আমেরিকা আর ভারত যেহেতু এক অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তো এই আন্তর্জাতিক যত সংস্থা বলেন, জাতিসংঘ বলেন, এগুলো কাদের পক্ষ থেকে কথা বলে? আমেরিকার পক্ষ থেকে কথা বলে। আমেরিকা বলছে যে এখন এই সমস্ত বলা শুরু কর। ব্রিটেনকে বলছে যে তোমার যে কমনওয়েলথ যে সংগঠন আছে তার মাধ্যমে এই বলো যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হবে। দেখছেন আস্তে আস্তে কিন্তু সব শুরু হয়ে গেছে। এবং নট অনলি দ্যাট, এই যে টিউলিপ সিদ্দিকি যার জন্ম নাকি ইংল্যান্ডে, তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা দিয়ে দিছে, সে নাকি অবৈধভাবে বাংলাদেশে প্লট নিয়েছে, তাই না? এবং যখন এইগুলা করছে সাথে সাথে দেখছেন যে ওই ব্রিটেনের একেবারে অনেক উচ্চ পর্যায়ের বড় বড় লয়ার
তারা কিন্তু এই গভর্নমেন্টের এগেনস্টে কিন্তু অলরেডি অনাস্থা জ্ঞাপন করে বলছে যে এই সমস্ত তারা ফাল্লামি শুরু করছে। কেন আমি উচ্চ পর্যায়ের লয়ার বললাম, কারণ ওদের যে নামগুলো আছে আমি বলতে পারছি না, বাট ওদের নামের ডাইন ভাটে কিন্তু একেবারে লাস্টে দেখবেন কেসি লেখা। কেসি মানে কি জানেন? কেসি মানে হলো কিংস কোর্ট। কিংস কোর্ট মানে বাংলাদেশের যেটা সুপ্রিম কোর্ট, ওই ব্রিটেনের সেটা কিংস কোর্ট, কারণ ওখানে তো সাংবিধানিকভাবে রাজা বা রানী হলো প্রধান, তাই না? তো তার কোর্ট মানে হলো সর্বোচ্চ কোর্ট। তো সেই কোর্টে যারা আইন প্র্যাকটিস করে তারাই কিন্তু টিউলিপ সিদ্দিকীর পক্ষে কিন্তু বক্তব্য দিয়েছে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই বাংলাদেশ সরকার খামোখা হয়রানিমূলক মামলা করে সাজা দিচ্ছে, এবং শেখ হাসিনার বিচারে যে ফাঁসির রায় হয়েছে এগুলো যে কোনোভাবেই ঠিক হয় নাই, আন্তর্জাতিক রীতিনীতি আইন কানুন কোনোটাই মানা হয় নাই। এবং বাংলাদেশের বিভিন্ন লোকজন বা যারা যারা মনে করেন যে ওই যে আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা বারবার বলেন না যে ক্যাঙ্গারু কোর্ট। আমরা খেয়াল করলাম যে পৃথিবীর বিভিন্ন দেশ তারাও কিন্তু ইনডিরেক্টলি বলা শুরু করছে এই কোর্ট আসলে অবৈধ এবং এর বিচারও অবৈধ। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কোর্টের মাধ্যমে এই সমস্ত বিচার করে ফাঁসির আদেশ টাদেশ দেওয়া হয়েছে, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বুমেরাং হয়েছে। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচণ্ড রকম যে প্রতিহিংসা চরিতার্থ করাই হলো একমাত্র লক্ষ্য, সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং যখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সাথে সাথে দেখেন চতুর্দিক দিয়ে এই শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষেই কিন্তু আন্তর্জাতিক বিশ্ব অলরেডি চলে গেছে। এবং সাম্প্রতিককালে অনেকগুলো ঘটনা ঘটছে, যেমন বিশ্বের বড় বড় যে নিউজ মিডিয়াগুলা কাতারবন্দি হয়ে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপিয়েছে, তাই না? তারপরে এই যে জয়, তারও সাক্ষাৎকার ছাপিয়েছে। তো এগুলো কী নির্দেশ করে? বাংলাদেশে অতীতে বহুবার গণঅভ্যুত্থান হয়ে অনেক সরকারের পতন ঘটছে। তো ওই যারা নাকি পতন ঘটেছিল, যেমন এরশাদ যখন পতন ঘটছিল, বা একবার ওই যে জিয়ার ওই খালেদা জিয়ারও তো পতন ঘটছিল গণঅভ্যুত্থানে, তাই না? তো তাদের পক্ষে কি আন্তর্জাতিকভাবে এত মানে সাপোর্টিং দাঁড়িয়ে গেছিল না? এরশাদের পক্ষে এর 100 ভাগের 1 ভাগও দাঁড়ায় নাই, বা 100 ভাগের 1 ভাগ সমর্থন আমরা দেখি নাই। খালেদা জিয়ার পক্ষেও কিন্তু দেখি নাই। বাট এই শেখ হাসিনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব পুরাটাই শেখ হাসিনার পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। তো এইটা অন্তর্বর্তীকালীন সরকার না বুঝলেও আওয়ামী লীগের লোকজন তো বুঝতে পারছে। আর আওয়ামী লীগের লোকজন যারা নাকি বাইরে বিদেশে আছে তারা তো বিষয়গুলোকে ব্যাপকভাবে প্রচারণা করছে, তাই না? সুতরাং এই সমস্ত দেখেই তারা স্বপ্ন দেখা শুরু করছে হয়তো ডিসেম্বর বা জানুয়ারি, মানে আগামী 3-4 মাসের মধ্যেই তারা যে বীর বিক্রমে তারা আবার ফিরে আসবে। এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই আসলে তারা আশান্বিত হয়েছে। এবং আমার কাছে মনে হয় বিষয়টা একেবারে হালকা বা অবান্তর তাও না। আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে যে বিশাল সাপোর্ট অন্তত আন্তর্জাতিক অঙ্গন থেকে, সেটা এনাফ। এবং আওয়ামী লীগের পক্ষে যদি এরকম পরাশক্তিগুলো এককাট্টা হয়ে শেখ হাসিনার পক্ষে চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কী করতে পারে, তাই না? আমার কাছে যেটা এখন মনে হয় যে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হলো বাংলাদেশের সেনাবাহিনী। কারণ 5 আগস্ট এখন আমরা তো জানি যে এখানে সেনাবাহিনী একের মানে খুব পরিষ্কারভাবে শেখ হাসিনার কমান্ডকে তারা কী করছে, ইগনোর করছে, তাই না? তো অতএব বিষয়টা এরকম হতে পারে, সেনাবাহিনী ভাবতে পারে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আবার ফেরে, তো যাদের কমান্ডে বস্তুত 5 আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছিল, তো যাদের কমান্ডে এই সমস্ত ঘটছিল তাদের কি হবে? তাদের সেভ এক্সিট কোথায়? তারা কিভাবে বাঁচবে? আমার মনে হচ্ছে যে বর্তমানে শেখ হাসিনা ফিরে আসার পথে সবচেয়ে বড় বাধা, বা আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেনাবাহিনী। আমি জানি না এটা কিভাবে এখন মানে আওয়ামী লীগ এটাকে মিটিগেট করবে, বা সেনাবাহিনীও কিভাবে আওয়ামী লীগের সাথে যোগসাজশ করবে বা লিয়াজও করবে বা কম্প্রোমাইজে আসবে, আমি ঠিক জানি না। বাট যদি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রেশার তৈরি হতেই থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী বা কী করতে পারে, তাই না? যে সেনাবাহিনীকে বলা হয়েছিল তোমরা যদি ওই যে আন্দোলনকারীদের উপর গুলি করো, ওই যে ভলকার তুর্ক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তাই না, যে তোমরা যদি গুলি করো তাহলে কিন্তু আন্তর্জাতিক যে মিশন আছে সেখানে কিন্তু তোমাদের সেনাবাহিনীর লোক যাবে না। তো আমার কাছে মনে হয় যে খুব দ্রুত ওই একই
জাতিসংঘের সংস্থা থেকে বলা হবে তোমরা যদি এখন এই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ না দাও তাহলে তোমাদের দেশের এই যে সেনাবাহিনীর লোকজন ওই যে ফরেন মিশনে যাবে না, বুঝছেন? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ধরনের একটা বিষয় ভিতরে ভিতরে ঘটলে ঘটতেও পারে। এখন দেখা যাক কি হয়। আমরা তো জাস্ট অ্যাজিউম করতে পারি, তাই না? অ্যাজিউম করতে পারি যে এটা হতে পারে, ওইটা হতে পারে। এখন হবেই যে তারও তো কোনো গ্যারান্টি নেই, কারণ খুব দ্রুত তো পট পরিবর্তন হচ্ছে, তাই না? এই আন্তর্জাতিক যে জিওপলিটিক্স কালকে একরকম ছিল, আজকে একরকম হয়, পরশু আর একরকম হয়, মানে এত দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা এই ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধের ব্যাপারটা, তাই না, অনেক দিন ধরে শুনতেছি এই থেমে গেল, ওই থেমে গেল, এই প্রস্তাব করছে, এই ডোনাল্ড ট্রাম্প এটা বলছে, ওইটা বলছে। আরও কয়েক মাস আগে কিন্তু থেমে যাওয়ার কথা, কিন্তু থামে নেই। মানে কেন জানি হঠাৎ পরিস্থিতির পরিবর্তন ঘটে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই, বিষয়টা অনেকটা তাই। তবে সর্বদিক দিয়ে মিলিয়ে যদি বিচার করা হয়, পরিস্থিতি এখন আওয়ামী লীগের পক্ষে, এবং ঠিক সেই কারণে বর্তমানে এই যে বাংলাদেশে যারা নাকি ক্ষমতার চর্চা করছে, বিশেষ করে জামাত, তারা কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত, বুঝছেন? তারা কিন্তু এখন মরণ কামড় দেওয়ার জন্য কিন্তু তারা অ্যাডামেন্ট, কারণ জামাত খুব ভালো করেই জানে আওয়ামী লীগ ফিরে আসলে পরিস্থিতি কী হবে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।